আজ থেকে ভোডাফোন, জিও, এয়ারটেল তিনটে কোম্পানিরই রিচার্জ রেট বেড়ে গেল 15% থেকে 25%। এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কারো মুখেই। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদের ভাবতে সাহায্য করে। কারণ বাঙালি ভাবনা ভুলে গেছে, ভাবতে আমাদের হবেই, আর না ভাবলে আমরা পরবর্তী প্রজন্মকে সঠিক জায়গা দিয়ে যেতে পারবো না। আজকের বিষয়ে অনেক কটি বিষয় আছে, তার মধ্যে প্রথম যেটা, যে আজকে জুলাইয়ের 3 তারিখ 24 সাল, আজকে থেকে ভারতবর্ষের বিএসএনএল বাদে যতগুলি কোম্পানি আছে তারা কিন্তু টেলিকম কোম্পানি, তারা কিন্তু আজকে থেকে 15 থেকে 25% রেট প্রত্যেকটা রিচার্জের উপরে তারা বাড়িয়ে দিয়েছে। যে প্ল্যান আছে, রিচার্জ প্ল্যান, তার উপরে বাড়িয়ে দিয়েছে। আজকে এই যে বিষয়গুলি, এইসব বিষয় নিয়ে বলার মতো কেউ নেই। আমরা যারা ছোট ছোট মিডিয়াগুলি চালাই, তারা চেষ্টা করি সাধারণের কাছে কথাগুলি তুলে ধরার, কিন্তু সেটা কি জায়গা মতো পৌঁছায়? আমার তো মনে হয় না সেটা জায়গা মতো পৌঁছায়। এবার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে যে দেখুন, দৈনন্দিন যা ইনকাম মানুষের, সেই জায়গায় এটা এখন নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে। এই চাল ডাল নুন তেলের মতোই মোবাইল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, প্রত্যেকটা সময় প্রয়োজন। তো সেই জায়গাটা, এই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করে সরকারের এটা দেখা উচিত যে এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কোনো দল বা কোনো সরকারেরই হেলদোল নেই। এদিকে পেট্রোলের দাম কমাও, জিনিসপত্রের দাম কমবে কি? রাজ্য সরকার আবার 1 টাকা করে পেট্রোল ডিজেলে সেস বসিয়ে দিয়েছে। সেটা গত 1 তারিখ থেকে চালু হয়ে গেছে। আমরা যাবোটা কোথায়? সারাদিনে ইনকাম মানুষ করছে 200 টাকা, তার 1 মাসের রিচার্জের খরচা হয়ে যাচ্ছে 350 টাকা। কি করে পারবে? কি করে সম্ভব? আজকে কোম্পানিগুলি সবাই কি করছে? লস দেখাচ্ছে। এই ভোডাফোন বলুন, জিও বলুন, সবাই লস দেখাচ্ছে। লক্ষ কোটি টাকা দিয়ে এরা স্পেকট্রামগুলি কেনে। এখন 5G স্পেকট্রাম চলছে। গভর্নমেন্টের তো কিছু যায় আসে না, গভর্নমেন্টের লাভে লাভ। আজকে যদি গভর্নমেন্ট যদি বলে যে ভাই তোমাকে কমাতে হবে, রেট কমাতে হবে, জনগণের স্বার্থে রেটটা কমাতে হবে, তখন তারাই বলবে যে তাহলে তুমি স্পেকট্রামের দামটা কমাও। 5G স্পেকট্রামের দাম বিভৎসভাবে চার্জ করেছে এই সরকার, গত সরকার। তো বাধ্য হয়ে তাদের যে ব্যালেন্স শিট, তাদের ব্যালেন্স শিটে লস দেখিয়েছে। আর লস দেখানোর ফলে কি হয়েছে? এখন তারা বলতে পারছে না, যে সরকার বলতে পারছে না, তারা বলছে দেখুন আমাদের তো লসে চালাতে হচ্ছে। একমাত্র বিএসএনএল ছাড়া সব কোম্পানি এই জায়গায় চলে গেছে। কিন্তু বিএসএনএলের যে অবস্থা, তাতে মানুষ যে সুইচ করে বিএসএনএলে যাবে সেটাও ভরসা পাচ্ছে না। বিএসএনএলের নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ। সুতরাং বাধ্য হচ্ছি আমরা যাতা কলে পিষতে বাধ্য হচ্ছে এই কোম্পানিগুলি, যখন তখন করে বাড়িয়ে দিচ্ছে, যেটা সাধারণের ক্ষমতার বাইরে। একটা মিনিমাম প্ল্যান থাকা দরকার। ধরুন আমি মোবাইল ইউজ করি, কিন্তু আমার কোনো ডাটার প্রয়োজন নেই। আমার সিমটাকে 1 বছরের জন্য হোক বা লং টার্মের জন্য হোক, আমি ভ্যালিড রাখতে চাই। কোনো কোম্পানি স্কিম নেই যে ভাই তুমি 100 টাকা দাও, 1 বছর তোমার ভ্যালিড, বা আনলিমিটেড 200 টাকা দাও, তোমার আনলিমিটেড ভ্যালিড, মানে সিমটা ভ্যালিড থাকবে। কোনো কোম্পানি স্কিম নেই। আপনাকে প্রতি মাসে ওই 24 দিন, 28 দিন, 56 দিন, 84 দিন এইভাবে রিচার্জ করে যেতে হবে। আমি একটা জিনিস বুঝি না, এদের ক্ষেত্রে 28 দিনে মাস হয় কেন? ব্রডব্যান্ডের ক্ষেত্রেও তাই, এদের ক্ষেত্রেও তো 28 দিনে মাস। আর কোনো ক্ষেত্রে তো 28 দিনে মাস হয় না, এদের ক্ষেত্রেই কেন? কোনো হেলদোল নেই, উত্তর পাওয়া যায় না। তো যাই হোক, আমরা এই সিস্টেমের শিকার। আমাদেরকে
মেনে চলতে হবে, কারণ কোনো সরকারই আমাদেরকে সুরাহা দেওয়ার জন্য এগিয়ে আসবে না বলে আমার মনে হয়। তবুও আবেদন থাকবে যে বিষয়টিকে একটু দেখার, ঠিক আছে, বাড়ুক, কিন্তু একটা নির্দিষ্ট হারে বাড়ুক। এটা অ্যাবনর্মাল একটা ইনক্রিজ হয়ে গেল। অ্যাবনর্মাল ইনক্রিজটাকে থামাতে হবে। সরকারের কাছে আবেদন যে এটাকে 100 টাকা, 200 টাকায় 100 টাকা বাড়া, এটা তো ঠিক না, বা 250 টাকায় 100 টাকা বাড়া, এটা ঠিক হয় না। গরিব লোকদের কথা ভাবতে হবে। আর যদি মনে হয় যে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে নিয়ন্ত্রণটা করতে হবে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি। দেখুন, গণহত্যা কিন্তু এই যে পিটিয়ে মারছে, এটা গণপিটুনিতে হত্যা। এই গণপিটুনি হত্যা কিন্তু থেমে নেই। কুচবিহার চোপড়ার পরে ফুলবাড়িতে, জলপাইগুড়ির ফুলবাড়িতেও কিন্তু সেম ঘটনা ঘটেছে। পিটিয়ে মেরেছে পরকীয়া করে এই একটা অপবাদ দিয়ে হাজব্যান্ড ওয়াইফকে বেধড়ক মার মেরেছে এবং জড়িয়ে গেছে শাসক দলের নাম। মহিলাটি পরবর্তীকালে জানা গেছে যে তিনি সুইসাইড করেছেন। কিন্তু আমি পরপর 2-3টে এপিসোডে আমি একই কথা বলে যাচ্ছি যে সরকারের নিয়ন্ত্রণটা আনতে হবে। আসলে সরকার নিজেই এমনভাবে জর্জরিত হয়ে আছে নানা কেস কাবাডিতে, যে তাদের আর এই সাধারণের ইস্যুতে ঠিক মন দেওয়ার সময়টা হচ্ছে না। এবং দেখুন, যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে বর্তমান সরকার, এরা কিভাবে নিয়ন্ত্রিত হয়, কোনো মিনিস্ট্রি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। কোনো মিনিস্ট্রি সঠিকভাবে কাজ করতে পারে না। আমি শুধু এইটা নয়, এর আগে আমি দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারেও বলেছিলাম যে রেগুলেটরি অথরিটি যেটা আছে, তারাও কিন্তু সঠিকভাবে কাজ তাদের করে না। যার ফলে কি হচ্ছে, মার্কেটে ফোরেদের একটা মানে আধিপত্য, যেটা ফোরেদের আধিপত্য সবসময় থাকে, কিন্তু যদি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায় ফোরেদেরকে, বাজারকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার মনে হয় এই যে এই ফোরে রাজ থেকে আমরা অনেকটাই নিষ্কৃতি পেতে পারি। কিন্তু করবেটা কি? সদিচ্ছার অভাব। কারণ আমাদের সদিচ্ছার এই কারণেই অভাব যে ঠিক আছে, তুমি মরো, আমি তো বেঁচে যাচ্ছি, আমি তো টেবিলের তলার ভাগ বাটোয়ারাটা পাচ্ছি। তুমি 30 টাকা আলু খাও, 50 টাকা আলু খাও, ওটা আমার দেখার বিষয় নয়। পেঁয়াজ তুমি 70 টাকা খাও, আমার দেখার বিষয় নয়। আমি কিনে খাচ্ছি, আমাকে ফ্রিতেও দিয়ে যাচ্ছে, এই ফোরেরা দিয়ে যাচ্ছে। তো সুতরাং এই ফোরেরাই ওদেরকে পয়সাও দেবে, ফোরেরা ওদেরকে এই দ্রব্যমূল্য ঘরে পৌঁছে দেবে অফিসারদের। সুতরাং তাদের কি ঠেকা পড়ে গেছে, উপরতলা থেকে নিচতলা পর্যন্ত, টপ টু বটম প্রত্যেকেই হচ্ছে এই করাপশনের আওতায় জড়িত। এই করাপশনটা ক্রমবর্ধমান, এটা কমার কোনো ইয়ে নেই। একটা সূত্র আছে যে পিরামিড যেমন থাকে এরকম, তার উপরে যদি, যে টপে বসে আছে, সে যদি করাপ্টেড হয়, সেখানে যদি এক ফোঁটা জল ফেলা যায়, সেটা খুব দ্রুত নিচের দিকে নামবে। ত্রিভুজের একদম মাথায় যদি আমি জল ফেলি, তাহলে খুব দ্রুত নিচের দিকে নামবে। তাহলে করাপশনের টপে যিনি বসে আছেন, তিনি নিজেই করাপ্টেড হয়ে আছেন। নানা রকম কেস কাবারি চলছে। ইভেন এখন তো দুদিন আগে মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টেও একটা মানহানির মামলা দায়ের করে দিয়েছে। তাই নিয়ে তো এখন তোলপাড় চলছে রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীকে বেশ কিছু জাদ্রেল লয়ার নিযুক্ত করতে হচ্ছে। এজি ফেজি সবাইকে ডেকে, প্রাক্তন 2জন এজিকে নিয়ে গেছেন, অ্যাটর্নি জেনারেল যাদেরকে বলে, তাদেরকে নিয়ে গেছেন, মানে দাঁড় করাচ্ছেন। সুতরাং ব্যাপারটা যে আমি যদি নিজেই কোনো কেসে জড়িত হয়ে আটকে যাই, তাহলে আমি আমার নিজেরটা ছাড়া অন্যটা ভাববো কী করে? আমার ভাবার সময়টা কোথায়? আর বিরোধী যারা আছেন, সে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, বামপন্থীরা বলুন, তারা তথাই বছর বিরোধী রাজনীতি করাটা খুব সহজ। বিরোধী রাজনীতি করে মোকা নেওয়াটা খুব সহজ। বিজেপি যেটা করছে, বিজেপি কিন্তু এখন এটাই করছে যে বিজেপি বিরোধী রাজনীতি করব, আমি সরকারে থাকবো না, কিন্তু সব ভোগ করব বিরোধী রাজনীতি হয়ে। আজকে এখনো পর্যন্ত 30শে জুন হয়ে গেছে,
যে রাজ্য সভাপতি থেকে শুরু করে এই যে বিপর্যয়টা হলো, রাজ্য সভাপতি থেকে শুরু করে 30শে জুন রাজ্য সভাপতির মেয়াদ শেষ হয়ে গেছে বিজেপি। ডক্টর সুকান্ত মজুমদারের মেয়াদ 30শে জুন পর্যন্ত ছিল। তাহলে আজকে 3 তারিখ, তাহলে একটা হয় ওনাকে কন্টিনিউয়ের একটা অর্ডার করা হোক, অথবা কাউকে অ্যাডহক হিসাবে দেওয়া হোক যে তুমি ভাই যতক্ষণ না ইয়ে হচ্ছে ততক্ষণ চালাও, বা সুকান্ত মজুমদারকে দিয়ে দেওয়া হোক। সুকান্ত মজুমদারের পক্ষে এখন কিন্তু অসুবিধা, কারণ তিনি দুটো মিনিস্ট্রির চার্জে আছেন, সুতরাং তার পক্ষে কিন্তু রাজ্য রাজনীতি সামলানোটা খারাপ হয়ে যাবে, মানে অসুবিধা হয়ে যাবে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে বিজেপিকে বোঝা উচিত তার উপরেও প্রেশার ক্রিয়েট না করে তাকে রিলিজ দেওয়া উচিত, এবং নতুন কোনো মুখকে নিয়ে এসে, আমার মনে হয়, আমার এটা ব্যক্তিগত মতামত, নতুন কাউকে দিয়ে সংগঠনটাকে আরও শক্তিশালী করা উচিত। আর ওই যে যারা বসে আছেন, আমি আগে অনেকবার তাদের নাম বলেছি, আজকে আমি নাম বলছি না, এদেরকে ইমিডিয়েট সরিয়ে দেওয়া উচিত। আর প্রকৃতপক্ষেই যারা কাজের লোক খুঁজে বার করে তাদেরকে ফিল্ডে নামানো উচিত, দলে যোগদান করা উচিত। যারা বসে আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত। 26কে যদি সামনে রেখে আগাতে হয়, 26-এর বিধানসভা যদি দখল করতে হয়, তাহলে আজকে থেকে, এখন থেকেই সেই প্রতিজ্ঞা নিতে হবে। এবং যারা এই যে একদম পঞ্চায়েত লেভেল থেকে রাজ্য লেভেলে, আমি নাম ধরে ধরে বলতে পারি কিন্তু আমি নাম আজকে বলছি না, এদের প্রত্যেককে সরাতে হবে, নতুন মুখ আনতে হবে, এবং তারা কাজ করার মানসিকতা নিয়ে আসবে। আপনারা দেখুন যে সেই জায়গাটায় করা যায় কিনা। এই যে যারা বসে আছে তারা সঠিকভাবে কাজ করছে না, মিলিজুলি কাজ হচ্ছে, যার ফলে বিজেপির আজকে এই অবস্থা হয়ে গেছে পশ্চিমবাংলায়। নাহলে বিজেপি কোথায় চলে যেত? সব থেকে শক্তিশালী দল হিসাবে বিজেপি থাকতো। আজকে 30% সংখ্যালঘু ভোট আর 17% সাধারণ ভোট পাচ্ছে টিএমসি, সেখানে 39% ভোট পাচ্ছে বিজেপি একাই, সংখ্যালঘু ভোটটা ছাড়া। তাহলে সংখ্যালঘু ভোট টানার স্বার্থে বিজেপি কী করছে? যে ওটাকে ফাটল ধরাতে হবে, ওখান থেকে 15% যদি এখানে আমি আনতে পারি, 50%, মানে 30-এর 50% 15%, তাহলে তো আমি এদিকে বললে বললে আমার মস্তি মস্ত। কে করবে? প্রধানমন্ত্রী এত স্কিম এদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের, একটা স্কিমও নেতারাই বলতে পারবে না। মুসলিমদের জন্য স্পেশালি কিছু স্কিম আছে, কিন্তু সেই স্কিমগুলিকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কাদের? জনসাধারণ করবে না নেতারা তাদের করবে? আজকে যারা নেতা আছেন, আজকে দেখুন লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, প্রত্যেকের দলটা সম্বন্ধে বলছে সংগঠনটাকে ঢেলে সাজাতে হবে। সংগঠনের মাথায় যারা বসে আছেন তারা অনেক করে নিয়েছেন, বিজেপিকে একদম শেষ করে দিয়েছেন আপনারা। এই অমিতাভ চক্রবর্তী থেকে, আমি নাম বলতে যাচ্ছি না, এরা হচ্ছে নাটের গুরু পাটের সাপ, এদেরকে সরাতে হবে। আজকে যারা যারা আছে একটা লোকও কাজের না, শুধু মুখ দেখানো। কাজটা কি? সংগঠন কোথায় তৈরি হলো? প্রণয় রায় সেক্রেটারি, কি কাজ আছে? কি কাজ করেন? ওই টিভিতে মুখ দেখানোর জন্য? কি অ্যাক্টিভিটিস আছে? কটা জেলা সফর করে? কোথায় মাটির লোকদের সঙ্গে মেশে? কিচ্ছু করে না। সুতরাং 26-এর ইলেকশনকে সামনে রেখে যদি আগাতে হয়, বিজেপিকে আমূল পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ এই যে জনসংখ্যা কমা শুরু হয়ে গেছে, পার্টি অফিসে খাকা, এরকমই চলবে, কিচ্ছু হবে না। যদি নতুন করে ফ্লো আনতে হয়, তাহলে সংগঠনকে ঢেলে সাজাতে হবে, সংগঠনের লোককে চিনতে হবে। সাংগঠনিক অ্যাডমিনিস্ট্রেটর আলাদা, অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা সংগঠনের কাজ করতে পারে না, আর যারা সংগঠনের কাজ করে তারা অ্যাডমিনিস্ট্রেটর হয় না। আজকে যারা ওখানে বসে আছে তারা ওপর থেকে বসে বসে ডাইরেকশন দেবে, আর নিচের তলার কর্মীরা যারা খেটে মরছে তারা ওই ভুল ডাইরেকশনে তাদের চলবে না, নেভার। বিজেপিকে বুঝতে হবে। তো বিজেপি যদি এটা বোঝে, রাজ্য বিজেপি, তাহলে হবে। আর আমিও অবাক হয়ে যাই, এত কিছুর পরেও বঙ্গ বিজেপিকে কেন যে এরা ছেড়ে দিয়ে রাখছে কেন্দ্রীয় বিজেপি, আমি সেটাও বুঝি না। হয়তো চায় না, ওরা চায় না যে বাংলা দখল করতে, হয়তো চায় না। আর চায় না বলেই হয়তো কোনো ইনিশিয়েটিভ নেই। ওই 2-4টে ইলেকশনের আগে ভাষণ দিয়ে গেলাম, ওই
দলকে চাঙ্গা করার জন্য আসলাম, অমুক তমুক তমুক। আরে ওটা দেখুন না কি অবস্থাটা, মানুষের কোশ্চেনটা তো উঠবেই। আরে ওই যে ডায়মন্ড হারবার, কি হলো? ডায়মন্ড হারবারে যিনাকে দাঁড় করালেন, তো ওয়াক ওভার দিনও তো আগেই বলেছিল যে আমার ওয়াক ওভার হবে, আমি এত লক্ষ ভোটে জিতবো, তার থেকে বেশি 4 লক্ষ ভোটে বলেছিল, 7 লক্ষ ভোটে জিতেছে, সেটা হয়ে গেছে ওদের চালা চামুন্ডা। একটা ফ্রি মার্কে, ওর ফ্রি মার্ক ময়দান। তাহলে আমি এদিকে বলছি এই করব সেই করব, এদের জেল হবে, ফাঁসি হবে, অমুক হবে, তমুক হবে, অ্যাকশন হবে, তারপরে ওয়াক ওভার। এটা তো কাম্য নয়। মানুষ সব দেখছে, জনসাধারণ সব বোঝে, আর বোঝে বলেই 24-এর ভোটেও জনমত কিন্তু সাহায্য করলো না বিজেপিকে। বিজেপি এটা বুঝতে হবে। আর বিজেপি যদি আজকে না বোঝে, আগামী দিনে আর বিজেপির বোঝার সেই জায়গায় যাওয়ার মতো নেই। আর এইসব অসভ্য লোকজনকে ওখানে বসিয়ে রাখলে বিজেপি জীবনেও কোনোদিন কিছু করতে পারবে না, কোনোদিনই কিছু করতে পারবে না। তো যাই বলছিলাম যে এই যে গণপিটুনি, আর এই যে ইস্যু, স্পেকট্রামের মূল্যবৃদ্ধি, সবার সেই জন্য রিচার্জের ভ্যালু বেড়ে গেল, এইসব সরকারের পক্ষে দেখা উচিত। আমি সমস্ত সরকারকে, মানে দুটো সরকারকেই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, দুজনকেই বলবো যে কোম্পানিগুলির সঙ্গে কথা বলে যাতে দাম কম করা যায় এবং কিছুটা সুরাহা হয় সে ব্যবস্থা করুন। জনসাধারণ ভালো থাকলে দেশটা ভালো থাকবে। আর জনসাধারণকে ক্ষিপ্ত করে তাদের কাছ থেকে পয়সা শুষে নিয়ে চলা যায় না, চলতে গেলে অসুবিধা হয়। আমার মনে হয় সেটা করা ঠিক হবে না। তো দেখুন আপনারা, যাতে, আমি খুব সহজ সরল ভাষায় বলছি, আরও অনেক কঠিন কঠিন জটিল জটিল ভাষা বলে আমি এটাকে করতে পারতাম, কিন্তু তা নয়, আমি খুব সহজ ভাষায় বললাম যে আপনারা দেখুন। কারণ আপনারা দেখুন, আপনাদের তো কিছু করার নেই, আপনারা বলবেন, কারণ স্পেকট্রাম অনেক টাকা দিয়ে কিনেছেন, কোম্পানিগুলি অনেক লক্ষ লক্ষ টাকা দিয়ে স্পেকট্রাম কিনেছেন, 5G স্পেকট্রাম। এখন তো 2G 3G 4G নেই, আর বিএসএনএল তো এখনও 3Gতেই পড়ে আছে, 4Gও মনে যেতে পারেনি। তো এই যে একটা সরকারি সংস্থা, তার আপগ্রেডেশন করা দরকার, তাকে আপগ্রেড করে নিয়ে সরকারি সংস্থাটার উপরে গোটা দেশটাকে ছেড়ে দেওয়া উচিত। তার জন্য যা পরিকাঠামো লাগে সরকারের সেটা করা উচিত, তাহলে সরকারেরও আয় হবে, দেশের উন্নতি হবে। কিন্তু সরকার সেটা না করে প্রাইভেটের মাধ্যমে মানুষকে এইভাবে একটা অনিশ্চিত ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দিকে ঠেলে দিচ্ছে, এটা সঠিক বলে আমি মনে করছি না। যাই হোক, আজকে এই পর্যন্তই। গণপিটুনিও বন্ধ করা উচিত, সরকারের এটাও দেখা উচিত, কারণ এভাবে প্রতিদিন খবরের কাগজ, নিউজ পোর্টাল খুললেই আমরা এই যে দেখতে পাচ্ছি, এই যে মহিলাটা সুইসাইড করলো, এটাও তো কাম্য না। যার পরিবারের গেল সে তো বুঝলো, কিন্তু কেন এই কারণ জানা গেল যে সে বিজেপিকে ভোট দিয়েছিল, তার স্বামী বিজেপি করে, এটাও তো কাম্য না, এটাও তো কাম্য না। শাসক দল জড়িয়ে যাচ্ছে, তাহলে শাসক দলের উচিত যে সেইটাকে, জেসিপি যে ছেলেটা এইখানে এই চোপড়ার কাণ্ড করলো, কি অ্যাকশন হলো? তাকে সাপোর্ট করছে ওখানকার যে বিধায়ক, সে সাপোর্ট করছে, সে বলছে হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। আরে বেশি হয়ে গেছে, তারপরে সে বলছে ইসলামিক দেশের আইনে তাদের বিচার করা হয়েছে। ভাবুন, পশ্চিম বাংলায় বসে তারা বলছে ইসলামিক দেশের আইনে বিচার করা হয়েছে। এটা বলা সাজে? মুখ্যমন্ত্রী তারপরেও দেখছে, আর কাদের মারছে, কাকে? মহিলাদেরকে মারছে। মরছে কে? মহিলারা মরছে। বাংলার মেয়েকে চায়, বাংলার মেয়েকেই চাচ্ছে, হয় কবরস্থানে আর নয় শ্মশানে, এই তো অবস্থা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই।
নমস্কার।